নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা প্রায় প্রত্যেকেই জানো ইতিমধ্যে আয়ুষ্মান ভারতে ফর্ম ফিল আপ চলছে এবং তোমরা অনেকেই কমেন্ট করছো যে এই অপশানে আমি কী লিখবো বা কার নাম লিখবো, কার প্যান কার্ড দেবো এবং ফর্ম ফিল আপ নিয়ে অনেক প্রশ্ন। তো আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে পেতে চলছো। এখানে দুটি পার্টে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে, যেখানে গ্রাম অঞ্চলের জন্য যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য কিন্তু আলাদা পার্ট আছে এবং যারা শহর অঞ্চলে বাস করেন তাদের জন্য আলাদা পার্ট আছে। ফর্ম অনেক সহজ, তবে এখানে অপশানগুলো অনেকটাই, তো তোমাদের প্রতিটি অপশান বুঝে ফিল আপ করতে হবে। ফর্ম অনেক সহজ, তবে ক্রিটিক্যাল কিছু অপশান আছে যেগুলো তোমাদের বুঝে ফিল আপ করতে হবে। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। তো কী করে অ্যাপ্লাই করবে দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। তো প্রথমে এখানে তারিখটি মেনশন করতে হবে, কত তারিখে তোমরা ফর্মটি ফিল আপ করছো বা জমা করছো সেই তারিখটি এখানে মেনশন করতে হবে। এরপরে বেসিক ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে তোমাদের। তো প্রথমে বলা আছে আধার কার্ড নাম্বার, এরপরে আবেদনকারীর নাম এবং রেশন কার্ডটা উল্লেখ করতে হবে। তো অনেকেরই প্রশ্ন যে এখানে কার নাম দেওয়া ঠিক হবে বা কার নাম দিতে হবে। দেখো, পরিবারের যে কোনো প্রার্থীর নাম তোমরা দিতে পারো, যে কোনো সদস্যের নাম দিতে পারো যিনি বর্তমানে প্রাপ্তবয়স্ক অর্থাৎ অ্যাডাল্ট। তবে বাড়ির যিনি প্রধান হেড অফ দ্য ফ্যামিলি তার নাম দেওয়াটাই বেটার হবে। আর আশা করি প্রত্যেকেই কিন্তু বাড়ির যে প্রধান তার নামই কিন্তু এখানে মেনশন করছে। প্রথমে আধার নাম্বারটি সেটা মেনশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, এরপরে রেশন কার্ডটা উল্লেখ করতে হবে বাড়ির প্রধানের বা যার নাম তোমরা এখানে উল্লেখ করতে চাও। এবং আরও একটা কথা জানাচ্ছি, এই ফর্মটি প্রত্যেকজনের অ্যাপ্লাই করার প্রয়োজন নেই বা ফিল আপ করার প্রয়োজন নেই। বাড়ির একজন ফিল আপ করলেই সেই যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় পুরো পরিবার কিন্তু অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ কভারেজ পাবে পরিবারের প্রতিটি সদস্য। তো আলাদা করে প্রত্যেকজনের অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। এরপরে ক্যাটাগরি অর্থাৎ রেশন কার্ডের ধরন কী আছে এটা কিন্তু এখানে মেনশন করতে হবে। AAY অথবা SPHH অথবা PHH যেটা রেশন কার্ডের ধরন সেটা কিন্তু এখানে টিক দিতে হবে। এরপরে কি বলা আছে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ যার নামে অ্যাপ্লাইটি হচ্ছে সেটা বাড়ির প্রধান হতে পারে বা অন্য কোনো সদস্য হতে পারে, ওনার মোবাইল নাম্বারটা দিতে হবে যে নাম্বারটি বর্তমানে আধারের সাথে লিঙ্কযুক্ত। এরপরে জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এবং আদার্স হলে আদার্স। এরপরে ডেট অফ বার্থ মেনশন করতে হবে, DD YY ফরম্যাটে কিন্তু মেনশন করতে হবে। এরপরে পুরো ঠিকানা এখানে মেনশন করতে হবে, যেখানে ভিলেজ থেকে শুরু করে পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার এবং ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটাই মেনশন করতে হবে একদম স্পষ্টভাবে এবং ক্যাপিটাল লেটারে লিখবে। এরপরে দেখে নিচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা গ্রামে বসবাস করো তাদের জন্য কি কি ফিল করতে হবে এবং যারা শহরে বসবাস করো তাদের জন্য কি ফিল করতে হবে প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এরপরে দেখো, আলাদা করে জেলার নাম এখানে উল্লেখ করতে হবে, ডিস্ট্রিক্ট নেম, এরপরে ব্লক, সেই জেলায় কোন ব্লকে তোমরা বসবাস করো সেই ব্লকটা এখান থেকে লিখে নিতে হবে। এরপরে গ্রাম পঞ্চায়েতের নেম কিন্তু এখান থেকে তোমাদের লিখে নিতে হবে। এরপরে দেখো, হেড অফ দ্য ফ্যামিলি হেডের নাম কিন্তু এখানে উল্লেখ করতে বলছে বা লিখতে বলছে, ফ্যামিলি হেড নেম। পরিবারের প্রধানের নাম এখানে উল্লেখ করতে হবে, যদি অ্যাপ্লাইটি পরিবারের প্রধানের ক্ষেত্রে হয় সেক্ষেত্রেও নাম উল্লেখ করতে হবে। আর যদি অ্যাপ্লাইটি পরিবারের অন্য সদস্যের নামে হচ্ছে সেক্ষেত্রেও পরিবারের প্রধানের এখানে নাম মেনশন করতে হবে। পাশাপাশি প্যান কার্ড নাম্বার, পরিবারের প্রধানের প্যান কার্ড নাম্বার কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এরপরে পরিবারের টোটাল সদস্য কত সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো তোমাদের যতজন পরিবারের সদস্য সেটা মেনশন করতে হবে এবং ততজনই কিন্তু এই প্রকল্পের আওতায় কভারেজ পাবে, অর্থাৎ নিবন্ধিত হবে। আর এই প্যান কার্ড নাম্বার অবশ্যই পরিবারের প্রধানেরই দিতে হচ্ছে। এরপরে দেখো, এখানে ভোটার আই কার্ডের ডিটেলস এখানে চাওয়া হয়েছে। প্রথমে ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হচ্ছে, যার নামে অ্যাপ্লাইটি হচ্ছে ওনার ভোটার কার্ড নাম্বার এখানে মেনশন করতে হবে। এরপরে বিধানসভা কেন্দ্রের নাম্বারটা মেনশন করতে হবে, বিধানসভা কেন্দ্রের নাম নয়, বিধানসভা কেন্দ্রের নাম্বার কত আছে সেটা কিন্তু মেনশন করতে হবে। 12 হলে 12, 13 হলে 13 বা অন্য কোনো নাম্বার হলে সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এরপরে পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বার, সেই বিধানসভা কেন্দ্রের কত নাম্বার অংশে তোমরা বসবাস করো সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। পাশাপাশি সিরিয়াল নাম্বার, ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার, যার নামে অ্যাপ্লাই হচ্ছে ওনার নাম ভোটার লিস্টে কত নাম্বারে আছে সেটা কিন্তু তোমাদের ভোটার লিস্ট, নতুন যে ভোটার লিস্ট সেটা চেক করে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। আর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথীর কার্ডের 17 সংখ্যার নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। এরপরে দেখো তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে দুটি ভাগে। একটি হচ্ছে রুরাল, অর্থাৎ যারা গ্রামে বসবাস করেন, পঞ্চায়েত এরিয়াতে বসবাস করেন তাদের জন্য আলাদা, এবং যারা শহরাঞ্চলে বসবাস করেন মিউনিসিপ্যালিটিতে তাদের জন্য আলাদা, যেখানে ইয়েস এবং নোতে তোমাদের এখানে টিক দিতে হবে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি পঞ্চায়েত এরিয়াতে যারা বসবাস করেন তাদের জন্য কী কী ফিল করতে হচ্ছে। দেখো, এখানে বলা আছে অনলি 1 রুম উইথ কাঁচা ওয়াল অ্যান্ড কাঁচা রোপ। যদি বাড়িতে একটিমাত্র যদি কাঁচা ঘর থাকে বা কাঁচা ওয়ালের কাঁচা ঘর থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, যদি না থাকে নো করে দেবে। এরপরে দেখো, নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59। পরিবারে
যদি পরিবারে 16 থেকে 59-এর মধ্যে কোনো প্রাপ্ত বয়স্ক না থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, যদি না থাকে ইয়েস করতে হবে, যদি থাকে সেক্ষেত্রে নো করে দিতে হবে। ধরো সেই পরিবারে 60 বছরের একজন আছে, 65 বছরের একজন আছে, আবার এইদিকে 15 বছরের একজন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইয়েস করতে হবে। আর যদি সেই পরিবারে 20 বছর, 22 বছর বা 23 বছরের কেউ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা না করে দিতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তো এগুলো অবশ্যই তোমাদের বুঝে বুঝে ফিলটি করতে হবে। এরপরে দেখো, এরপরে বলা আছে ফিমেল হেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59। এখানে বলা আছে যে পরিবারে বা কোনো পরিবারে যদি ফিমেল অর্থাৎ মহিলা পরিবারের প্রধান হয়ে থাকেন এবং সেই পরিবারে 16 থেকে 59-এর মধ্যে কোনো পুরুষ সদস্য নেই, 16 থেকে 59-এর মধ্যে কোনো পুরুষ সদস্য নেই এবং সেই পরিবারে মহিলা কেন্দ্রিক অর্থাৎ মহিলা হেড, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইয়েস করতে হবে এবং যদি না থাকে, তোমাদের পরিবারের সাথে ম্যাচ না হয়, সেক্ষেত্রে না করে দেবে। বোঝা গেল? এরপরে দেখে নাও, এরপরে বলা আছে কি, এরপরে বলা আছে ডিসেবল মেম্বার অ্যান্ড নো অ্যাবেল বডিজ অ্যাডাল্ট মেম্বার। তো পরিবারে যদি কোনো সদস্য অ্যাডাল্ট এবং ডিসেবল হয়ে থাকে অর্থাৎ প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে। আর যদি কোনো প্রতিবন্ধী অ্যাডাল্ট সদস্য পরিবারে না থাকে সেক্ষেত্রে এখানে নো করে দেবে। বোঝা গেল? এরপরে দেখো SC ST হাউসহোল্ড, যদি তোমরা SC ST হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে এখানে নো করে দেবে। তো এগুলো অবশ্যই তোমাদের দেখে শুনে ফিল করতে হবে। এরপরে দেখো ল্যান্ডলেস হাউসহোল্ড ডিরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার। এখানে বলা আছে যাদের জমি নেই, ভূমিহীন এবং যারা লেবারের কাজের সাথে যুক্ত বা লেবারের কাজ করে তারা সংসার চালায়, দিন আনে দিন খায়, তাদের জন্য এখানে টিক করতে হবে। সেটা কৃষিকাজ হতে পারে, নিজের জমি নেই অন্যের কাজে অন্যের জমিতে কাজ করে, বা সেটা রাজমিস্ত্রি হেল্পার হতে পারে। যাদের জমি নেই ক্যাজুয়াল লেবারের মাধ্যমে তাদের সংসার চালায় বা দিন এনে দিন খায়, তাদের জন্য এখানে ইয়েস করতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে এখানে নো করে দেবে। যাদের জমি আছে বা অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকে তাদের ক্ষেত্রে এখানে না হবে, এবং যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের ক্ষেত্রে ইয়েস করতে হবে। বোঝা গেল? এরপরে দেখো, এর পরেরগুলো দেখে নিচ্ছি, তো ভালো করে অবশ্যই দেখে ফিল করবে। তাতেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে হেল্প করব। এরপরে বলা আছে দেখো ডেস্টিটিউট লিভিং অন আর্মস। এখানে বলা আছে কোনো পরিবার যদি নিঃস্ব, তাদের কিছু নেই, জমি জায়গা বা কাজকর্ম কিছু নেই, যারা ভিক্ষের উপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে, তাদের ক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে এবং বাকিদের ক্ষেত্রে না করে দিতে। এর পরের পয়েন্টগুলো দেখে নিচ্ছি। দেখো এরপরে বলা আছে ম্যানুয়াল কনভেনজার ফ্যামিলিস, অর্থাৎ যে সমস্ত পরিবার ইতিপূর্বে বা বর্তমানে যদি মানুষের বর্জ্য পদার্থ পরিষ্কারের কাজের সাথে যুক্ত, অর্থাৎ যারা মেথর বলতে পারো, সেই সমস্ত পরিবারের ক্ষেত্রে এখানে টিক দিতে হবে, ইয়েস করতে হবে, এবং বাকিদের ক্ষেত্রে এখানে না করে দেবে। এরপরে দেখো প্রিমেটিভ ট্রাইবেল গ্রুপ, যারা ঝুঁকিপূর্ণ কোনো সম্প্রদায় থেকে বিলং করে, কোনো আদিবাসী ঝুঁকিপূর্ণ সম্প্রদায় থেকে এবং অসহায় সম্প্রদায় থেকে যারা বিলং করে, তাদের ক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে এবং বাকিদের ক্ষেত্রে এখানে না করে দিতে হবে। এরপরে দেখো, এরপরের অপশানটা দেখো লিগেলি রিলিজড বন্ডেড লেবার। এখানে বলা আছে যদি কোনো পরিবার ইতিপূর্বে কোনো ঋণ পরিশোধের জন্য তাদেরকে জোরপূর্বক কোনো কাজের সাথে যুক্ত করা হয়েছে শুধুমাত্র ঋণ পরিশোধের জন্য, সেই সমস্ত পরিবারের ক্ষেত্রে ইয়েস করতে হবে এবং বাকিদের ক্ষেত্রে না করতে হবে। এবং সেই সমস্ত পরিবার পরবর্তীতে আইনের সাহায্যে তাদের রিলিজ করা হয়েছে, সেই সমস্ত পরিবার ইতিপূর্বে যদি এরকম ঘটনা ঘটে কোনো পরিবারের সাথে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস অপশানে টিক করতে হবে। তো যারা ভিলেজ এরিয়া থেকে বিলং করে, যারা গ্রামে বসবাস করে, পঞ্চায়েত এরিয়াতে বসবাস করে, এই কয়টি তোমাদের দেখে শুনে টিক করতে হবে। এটা হচ্ছে ভিলেজদের জন্য, যারা রুরাল এরিয়া থেকে বিলং করে তাদের জন্য, এবং যারা আরবান অর্থাৎ যারা শহর অঞ্চলে বাস করে তাদের জন্য কি কি অপশান আছে সেগুলো দেখে নিচ্ছি। আর তাতেও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি হেল্প করার চেষ্টা করব। এরপরে আরবানটা দেখে নিচ্ছি। দেখো প্রথম অপশান তোমরা দেখতে পাচ্ছ র্যাক পিকার, যারা পিকারের কাজের সাথে যুক্ত আছে তারা ইয়েস করবে এবং যারা নেই নো করে দেবে। এরপরে বেকার অর্থাৎ যারা ভিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে তারা ইয়েস করবে, বাকি সবাই না করে দেবে। এরপরে ডোমেস্টিক ওয়ার্কার যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে না করে দেবে। এরপরে দেখো স্ট্রিট ভেন্ডার, কবলার, হকার, আদার সার্ভিস প্রোভাইড ওয়ার্কিং অন স্ট্রিট, অর্থাৎ পায়ে হেঁটে যদি তোমরা কোনো কাজের সাথে যুক্ত থাকো, সেটা স্ট্রিট ভেন্ডার হতে পারো বা কবলার হতে পারে বা হকার হতে পারে, তাহলে ইয়েস করতে হবে, নাহলে নো করে দেবে। প্রতিটি অপশান তোমাদের বুঝে ফিল করতে হবে। এরপরে দেখো কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মার্শন, লেবার, পেন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি, হেড লোড ওয়ার্কার, অর্থাৎ মাথায় কোনো কিছু বহন করে কাজ করো কি না, বা তোমরা যদি কনস্ট্রাকশন কোনো বিল্ডিংয়ের কাজ করো কি না, বা প্লাম্বার বা
লেবারের কোনো কাজের সাথে যুক্ত আছো কিনা, বা পেন্টারের সাথে যুক্ত আছো কিনা, বা সিকিউরিটি গার্ড কুলি, এই সমস্ত কাজের সাথে যদি কেউ যুক্ত থাকে বা এই সমস্ত কাজের সাথে যদি কেউ যুক্ত থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দিতে হবে। এরপরে দেখো সুইপার, স্যানিটেশন ওয়ার্কার বা মালি, এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকলে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। যদি কোনো অপশানে তোমাদের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে। এরপরে দেখো হোম বেসড ওয়ার্কার, আর্টিসান, হ্যান্ডক্রাফট ওয়ার্কার অর্থাৎ হস্তশিল্পী, যে কোনো কাজের সাথে যুক্ত যদি থাকে সেক্ষেত্রে, যদি টেলার হয়ে থাকে সেক্ষেত্রে টেলার। এরপরে দেখো ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার টু ড্রাইভার অ্যান্ড কন্ট্রাক্টর, কার্ট পুলার, রিক্সা পুলার, এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকলে এই অপশানে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। এরপরে দেখো সব ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন, স্মল এস্টাবলিশমেন্ট, যদি কোনো দোকানের কাজের সাথে যুক্ত আছো বা কোনো অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় কাজ করছো, বা যদি কোনো ছোট প্রতিষ্ঠানে পিওনের কাজ করো, বা ডেলিভারির কোনো কাজ করো, বা ওয়েটারের যদি কোনো কাজ করো, সেক্ষেত্রে এই বক্সে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। এরপরে দেখো ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার যদি কেউ থাকো সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। এরপরে ওয়াশারম্যান বা চৌকিদারের সাথে যদি কেউ যুক্ত থাকো সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নো করতে হবে। তো এই অপশানগুলো অবশ্যই প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হবে, দেখে শুনে তোমাদের টিক মার্ক করতে হবে। এখানে কিন্তু কোনো ক্রস চিহ্ন বা কাটা দেওয়ার কিন্তু অপশান নেই, তোমাদের ফিল করতে হবে ইয়েস অথবা নো। প্রতিটি অপশান ভালো করে তোমাদের সঠিকভাবে ফিল করার পর নিচে তোমরা দেখতে পারবে এডিশনাল ইনফরমেশন, এখানে কিন্তু তোমাদের আরও ফিল করতে হবে। এখানে কি কি বলা আছে দেখে নাও। প্রথমে বলা আছে এডিশনাল ইনফরমেশনের জায়গায় যে 70 এজ 70, এখানে বলা আছে পরিবারের 70 বা 70-এর ঊর্ধ্বে যদি কোনো মেম্বার থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে প্রথম বক্সে। 70 বা 70-এর ঊর্ধ্বে যদি কোনো মেম্বার থাকে ইয়েস করতে হবে, আর যদি না থাকে এখানে নো করে দেবে, বোঝা গেল। এরপরে ফ্যামিলিতে যদি আশা বা অঙ্গনারী কর্মী বা সহায়িকা পদে কেউ কর্মরত আছেন বর্তমানে, সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। এরপরে নিচে তোমাদের আসতে হবে, নিচে তোমরা দেখতে পাচ্ছ ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, যদি বাৎসরিক 8 লক্ষ প্রতি বছর ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। এরপরে পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছে বা ইনকাম ট্যাক্স প্রদান করে সেক্ষেত্রে ইয়েস করতে হবে অথবা নো করে দিতে হবে। এরপরে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR BLA 2026 পোল, 2026-এর ভোটে যদি অ্যাবসেন্ট অথবা শিফটেড অথবা ডেড বা ডুপ্লিকেট এই কয়টির মধ্যে যদি থাকে নাম, সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস করতে হবে, নাহলে কিন্তু নো করে দেবে এখানে। এরপরে দেখো পেন্ডিং আন্ডার SIR অ্যাপ্লিকেট ট্রাইব্যুনাল, যদি ট্রাইব্যুনালে আবেদন করার পর সার্টিফিকেট না পেয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করতে হবে, পেন্ডিং আছে, যদি পেয়ে গেছো সেক্ষেত্রে এখানে নো করে দেবে। এরপরে দেখো পেন্ডিং CAA, যদি তোমাদের CAA যদি পেন্ডিং থাকে, যারা CAA-তে অ্যাপ্লাই করেছে তাদের জন্য, আর যদি না থাকে নো করে দেবে। এরপরে দেখো বেনিফিশিয়ারি নেম ডিলেট ফর অন্নপূর্ণা যোজনা লিস্ট, যদি বেনিফিশিয়ারির নাম অন্নপূর্ণা যোজনার থেকে বাদ পড়ে গেছে, যদি এই ফ্যামিলিতে মহিলা প্রধান হয়ে থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, না হলে কিন্তু এটা ছেড়ে দেবে। তো এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে, তারপরে এখানে টিকমার্ক করতে হবে এবং তারপরে এখানে একটি সিগনেচার করতে হবে। আর যদি সিগনেচার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা টিপসইও এখানে দিতে পারো। তো এই ফর্মে আর কিছু করার প্রয়োজন নেই, নিচেরটুকু যে আধিকারিক, সরকারি আধিকারিক জমা নেবেন জনকল্যাণ শিবিরে, বাকিটা তারা ফিল আপ করবে, বাকি আর কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। তো যেহেতু একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে ফর্ম ফিল আপ চলছে, তোমাদের দেখে শুনে ফিল করতে হবে, এখানে মিস্টেক করা চলবে না। যদি না বোঝো সেক্ষেত্রে একটু বুঝে তারপরে ফিল করবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।